হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো প্রেগনেন্সি রিলেটেড। সব কিছুই আমি চেষ্টা করছি ব্লগের মাধ্যমে শেয়ার করার। তো তার মধ্যেও কিছু কিছু প্রশ্ন ছিল যেগুলো একই রকম একই পর্যায়ে পড়ে। তো সেই জন্য ভাবলাম যে সেই সব কিছু নিয়ে একটা ভিডিও বানানো যাক। এমনিতেও এটা তোমরা স্পেশালি কেউ একজন কমেন্ট করেছিলে যে দিদি তোমার প্রথম 3 মাস কী কী অভিজ্ঞতা হয়েছে, বা প্রথম 3 মাস তুমি কীভাবে থাকতে, বা কী কী প্রবলেম হয়েছিল, বা এখন তোমার কী কী প্রবলেম হচ্ছে সেগুলো একটু শেয়ার করো। তো সেই জন্য ভাবলাম যে চলো সেই নিয়েই একটা ভিডিও বানানো যাক। তো আজ তোমাদের সাথে শেয়ার করব প্রথম 3 মাস মানে ফার্স্ট ট্রাইমিস্টারে আমার কী কী প্রবলেম হয়েছিল, বা এখন আমার চলছে 6 মান্থ। তো এখন আমার কী কী প্রবলেম হচ্ছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। মানে ফার্স্ট ট্রাইমিস্টার এবং সেকেন্ড ট্রাইমিস্টারে আমার কী কী প্রবলেম, বা কোনো সমস্যা হচ্ছে কিনা, বা কি বমি হচ্ছে কিনা, এসব নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো তোমাদের সবার আগে এটা একটু জানিয়ে রাখি, অবশ্য তোমরা এটা হয়তো জানো, তবে অনেকেই আছে হয়তো বুঝতে পারবে না, তাই তাদেরকে আমি একটু ভেঙে বলে দিচ্ছি। ফার্স্ট ট্রাইমিস্টার মানে হচ্ছে প্রথম 1 মাস থেকে 3 মাস পর্যন্ত, আর সেকেন্ড ট্রাইমিস্টার মানে হচ্ছে 4 মাস থেকে 6 মাস পর্যন্ত, আর থার্ড ট্রাইমিস্টার মানে লাস্ট 3 মাস, যেটা 7 মান্থ থেকে 9 মান্থ পর্যন্ত হয়। তো এটা অনেকেই জানো, আমার বলার কোনো অপেক্ষা রাখে না, বাট তবুও আমি যেহেতু এই রিলেটেড ভিডিও বানাচ্ছি, তো ভিডিও শুরুতে এটা জানিয়ে দিলাম। তো এখন আমার চলছে সেকেন্ড ট্রাইমিস্টার মানে 6 মান্থ। কিছুদিন পরেই আমি থার্ড ট্রাইমিস্টারে ঢুকে যাবো। তো তার আগে ভাবলাম যে আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু ফার্স্ট ট্রাইমিস্টারে ছিলাম কোয়ার্টারে, সেটা তোমরা অনেকেই জানো। তো তখন আমি একা থাকতাম, আমি আর আমার হাজব্যান্ড থাকতাম। ও দিনের অর্ধেকটা সময় থাকতো অফিসে, আর পুরো সময়টা থাকতাম আমি একা একাই। তো কিভাবে কি কষ্ট করে দিনগুলো কাটিয়েছি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এবার তোমাদেরকে আমি শেয়ার করব যে ওই কয়েকটা মাস মানে প্রথম 3 মাস আমার এক্সপিরিয়েন্সগুলো কী কী হয়েছিল। মানে তো তোমাদের একটা কথা বললে হয়তো তোমরা অবাক হবে যে আমার পুরো প্রেগনেন্সিতে, এখন তো আমার 6 মাস চলছে, পুরো প্রেগনেন্সিতে আমি একবারও বমি করিনি, একবারও নয়। কিন্তু আমি অন্যভাবে কষ্ট পেয়েছি, কিন্তু বমিটা আমার হয়নি। যাই হোক, বমি তো একবারও হয়নি। এইবার আমার সিমটম শুরু হয়েছিল কিন্তু 5th উইকের পর থেকে, মানে 5th উইকের পর বেবির হার্টবিট আছে ডক্টর বলেছিল। তো তারপর থেকে কিন্তু আমার সিমটম শুরু হয়েছে, তার আগে থেকে না। মানে মিনিমাম 1.5 মাস হয়েছে, তারপর থেকে ধীরে ধীরে সিমটম শুরু হয়েছে। তো প্রথম যে সিমটমটা ছিল সেটা হচ্ছে আমি একদমই ব্রাশ করতে পারতাম না। মর্নিং সিকনেসটা আমাকে প্রচণ্ড জ্বালিয়েছে পুরো 3 মাসটা। ব্রাশ আমি একদমই করতে পারতাম না। তার জন্য আমি কি করতাম, ওই যে লাল মাজনগুলো হয়, আমরা সেটাকে লাল মাজন বলি, মানে ডাস্ট যে ঝাল ঝাল যেটা, কি বলো ওটাকে, বেশ ডাবরের যে গুঁড়ো লাল মাজন, আমি ব্র্যান্ডের নামটাও নিয়ে নিলাম। তো ওইটা আমি ক্যান্টিন থেকে কিনেছিলাম, ওইটা দিয়ে আমি ব্রাশ করতাম হাত দিয়েও। মানে এত প্রবলেম হতো, আর ওটা একটু ঝাল ঝাল, তো ওটা দিয়ে ব্রাশ করলে অতটা আমার আটকা ভাবটা উঠতো না। তবুও মানে ব্রাশ, কতদিন মানুষ ব্রাশ না করে থাকতে পারে বলো? কোলগেট দিয়ে কতদিন মানুষ হাত দিয়ে ব্রাশ করবে? আর এমনিতেই ঝাল, তো ব্রাশ দিয়ে যদি ওই মাজনটা দিয়ে করি না, ভীষণ জ্বালা জ্বালা করতো মুখ। তো যার জন্য আমি হাত দিয়েই করতাম। আর যতই হোক, মানুষ 2 দিন করলো, 3 দিন করলো, 4 দিনের দিন তো একটু ইচ্ছা হবে যে ব্রাশ দিয়ে একটু মানে দাঁতটা মাজি। তো ওইটা যেদিন একটু ব্রাশ দিয়ে করতাম সেদিন একটু আটকা উঠতো, মানে কি যে কষ্ট হতো আমি বলে বোঝাতে পারবো না। এইগুলো কিন্তু আমার আল্ট্রাসাউন্ডের আগেই সিমটমগুলো শুরু হয়েছে, মানে 5 সপ্তাহ পর থেকে। আর আল্ট্রাসাউন্ড করেছিলাম আমি তোমার 8 সপ্তাহে। তো যাই হোক, এই একটা সিমটম গেল। এবার দ্বিতীয়ত, সারাটা দিন আমার গা গোলাতো, সারাটা দিন একটা সেকেন্ডও আমার বাদ নেই যেদিন আমার গা গোলা, মানে যখন আমার গা গোলায়নি। মানে আমি কথা বলতাম না কারোর সাথে, বিশ্বাস করবে না। মানে ওইখানে তো একমাত্র আমার হাজব্যান্ডই থাকতো, কারোর সাথে আমি কথা বলতাম না। আমি মানে হাজব্যান্ডের সাথেও আমি কথা বলতাম না। মানে আস্তে আস্তে করে, যদি ও আমাকে কোনো প্রশ্ন করে, আমি আস্তে করে এরকম করে আমি উত্তর দিতাম। মানে আমি যদি কিছু কথা বলতে যাই, আমার মনে হচ্ছে যেন গাটা গুলিয়ে উঠছে, যেন বমি হবে বমি হবে। বমি বমি ভাবটাই আমাকে প্রচণ্ড জ্বালিয়েছে। আমার তো সেই সময় মনে হতো যেন বমিটা হয়ে গেলে আমি বেঁচে যাই। মানে তখন আমি চেষ্টা করতাম যেন গলাতে আঙুল দিয়ে আমি বমি করবো না কি, মানে এত কষ্ট হতো। এর থেকে মনে হচ্ছিল যেন বমিটা হয়ে গেলেই ভালো, কিন্তু আমার বমিটাই হতো না। তো এই গেল প্রবলেম। তবে স্মেল প্রবলেমটা খুব একটা আমার হয়নি, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু সব জিনিসে যে স্মেল প্রবলেমটা ওটা আমার আসেনি। তো এই গেল। এইবার দ্বিতীয়ত বলি খাওয়া দাওয়ার ব্যাপারে। মানে খাওয়া দাওয়া ছিল না আমার 3 মাস, কিচ্ছু খাওয়া হচ্ছিল না। আমি শুধু যেটা খেয়েছি সেটা হচ্ছে তরমুজ। আমি 4 কিলো 5 কিলো তরমুজ 2 দিনে খেয়েছি একা। মানে আমার বর খায়নি, আমি একা খেয়েছি। এতটা পরিমাণে আমি তরমুজ খেয়েছি। তার কারণ আছে, মানে সকাল থেকে তো আমি ঘুম থেকে উঠলাম, ড্রাই ফ্রুটসটাতে আমার কোনো আটকা ভাব কিন্তু আসেনি। সকালে উঠে যে আলমন্ড ভেজানো থাকতো 4টে কি 5টে, ওটা আমি খেতাম। ওটাতে আমার সত্যি বলছি, বিশ্বাস করো, কোনো প্রবলেম আসেনি। সকালে ব্রাশ করলাম, ওই আটকা ভাব উঠলো। তারপরে তো 1 গ্লাস মতো জল খেয়ে নিলাম, একটু বসলাম। খিদে পাবে তত গা গোলাতো, যত খিদে পাবে তত গা গোলাবে। তো বিস্কুটও প্রচুর খেয়েছি আমি, প্রচণ্ড বিস্কুট খেয়েছি। তো যাই হোক, এবার সকালে উঠলাম, সকালে উঠে ওইভাবে আটকা টাটকা তোলার পর, প্রত্যেক দিনের রুটিন ছিল, আটকা আমার উঠবেই। তো হলো যে শুকনো মুড়ি খেতাম, আর কোনো কিছু আমি খেতে পারতাম না। শুকনো মুড়ি, শুধু শুকনো মুড়ি খেয়েছি আমি পুরো প্রেগনেন্সিতে। শুকনো মুড়ি আর তরমুজ, শুকনো মুড়ি আর তরমুজ, আর কিচ্ছু খাইনি। আলু ভাজা পর্যন্ত খেতে পারতাম না।
এই করে করে তো মোটামুটি গা গোলাতো এইসব হতো। তারপরে 8 উইক এলো, 8 উইকে গিয়ে আল্ট্রাসাউন্ড করাতে যাব, তখন ডাক্তারটা আমাকে বলছে যে এখন কোনো প্রবলেম হচ্ছে তোমার? আমি বলছি হ্যাঁ এরকম গা গোলাচ্ছে এই সেই ব্যাপার। তখন বলছে তাহলে হার্টবিট চলে এসেছে, তবুও যাও চেক আপটা করিয়ে এসো, এটা দেখার জন্য যে ইউট্রাসের মধ্যে মানে বেবিটা ঠিকঠাক জায়গাতে এসে স্টে করেছে কিনা। তো তারপর আল্ট্রাসাউন্ড করালাম, ঠিকঠাক আছে সব কিছু। তো তারপরে আমাকে ডাক্তারটা একটা বলেছিল যেটা, যে তোমার যত গা গোলাবে, যত বমি হবে, যত প্রবলেম আসবে প্রথম 3 মাসে, তখন তত তুমি মনে করবে তোমার বেবি একদম ঠিকঠাক আছে। মানে তোমার যত গা গোলাবে, যত বমি করবে, তোমার হয়তো কষ্ট হচ্ছে, তুমি দুর্বল হয়ে যাচ্ছ, কিন্তু তোমার বেবি কিন্তু সুস্থ আছে। তো এই কথাটা শুনে বেশ ভালো লাগলো। তো যাই হোক, তারপরে তো ওই চেক আপটা করার পর তারপরে আমাকে ওষুধ বলতে বমির ওষুধ দিয়েছিল, কিন্তু বিশ্বাস করো বমির ওষুধ একদিনও আমি খাইনি, একদিনও আজ পর্যন্ত। বমির ওষুধ আর গ্যাসের ওষুধ আমাকে বমির ওষুধ দিয়েছে, আমাকে তো হসপিটালের ডাক্তার এতখানি ওষুধ নিয়েছে, নিয়ে পুরো আমার সামনে দিয়ে দিয়েছে, বলছে একটাও খাবে না। আমি তখন বলছি তখন ওগুলো নিয়ে আমি কি করবো তাহলে? তখন বলছে যদি খুব প্রবলেম হয়, মানে তুমি আর পারছো না, তখন দিনে 2টোর বেশি আর খাবে না, কিন্তু চেষ্টা করবে না খাওয়ার। কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করে আমি এমনিতেও খেতাম না, আমার প্রয়োজনই পড়তো না, আমার যত কষ্ট হোক আমি খেতাম না। একবার খেয়ে দেখছিলাম যে দেখি আমার গা গোলানিটা কমে কিনা, কারণ আমার তো যেহেতু বমি হয়নি তাই আমি ওষুধটা খেতাম না, কিন্তু আমার গা গোলাতো প্রচুর, তাই আমি একদিন ট্রাই করেছিলাম যে দেখি ওষুধটা খেয়ে আমার গা গোলানিটা কমে কিনা। একদিন খেয়েছিলাম, তবে সত্যি গা গোলানিটা একটু কমতো, কিন্তু খেতে পারতাম না কিছু, কিন্তু গা গোলানিটা একটু কমতো, কিন্তু তবুও আমি ওষুধ খেতাম না, যতটা চেষ্টা করতাম না খাওয়ার। তো এই হয়েছে। এবার তোমাদের দাদাভাই জানোই অফিস যেত, ওর তো ছুটি কিছু ছিল না, ওর এত প্রবলেম হতো, সকাল থেকে উঠে সব কিছু কাজও নিজে করতো। দুপুরে মানে আমি দুপুরে ওইটুকু সময়টা আমি যে একটু ভাত করব, মানে ভাতটুকু যে করে দেবো সেটাও আমি পারতাম না, আমার শুধু মনে হতো যেন ওইটুকু ভাতটা আমাকে কেউ এসে করে দিক। মানে এত কষ্ট হতো, ওই সময় একা থাকতাম তো, আর বিশেষ করে বিয়ের পরেই চলে গেছি কোয়ার্টারে, কিছুই সেভাবে কাজবাজ পারতাম না, সেখানে গিয়ে মোটামুটি রান্নাবান্নাগুলো করে নিতাম। তো হঠাৎ করে প্রেগনেন্সির প্রথম 3 মাসে কী প্রবলেম হয়, সেই প্রবলেমের মধ্যে আমি একা পড়ে গেছি, তো প্রচণ্ড কষ্ট হতো, প্রচণ্ড। তবুও আমার হাজব্যান্ড এত হেল্প করেছে, আমি মানে যেটা বলে বোঝাতে পারবো না। এগুলো হয়তো আমি শেয়ার করতে পারি না, অনেকেই আছে ভিডিওতে শেয়ার করে, কিন্তু আমি এগুলো কখনো শেয়ার করতে পারি না, তাই হয়তো তোমরা জানো না। কিন্তু এটা বলে দিই যে সত্যি বলছি, পুরো প্রেগনেন্সিতে যদি আমাকে সুস্থভাবে রেখেছে যদি কেউ হয়, সেটা হচ্ছে আমার বর। তো যাই হোক, এবার বাকি কথায় আসা যাক। এরপর হ্যাঁ, যেটা রান্না তো আমি করতে পারতাম না, এবার আমি ডাল সিদ্ধ হওয়ার গন্ধ নিতে পারতাম না, আর আলু সেদ্ধর গন্ধ আমি নিতে পারতাম না, আলু সেদ্ধ আমি খেতে পারতাম না। কাঁচা লঙ্কা প্রচুর খেয়েছি, পুরো 3 মাসে আমি প্রচণ্ড কাঁচা লঙ্কা খেয়েছি। ভাত হতো, কাঁচা লঙ্কা আর নুন লেবু দিয়ে দলে খেতাম, মানে শুধু ভাত কাঁচা লঙ্কা দিয়ে। একদিন ভাত খেতে পারতাম, একদিন কিছুই খেতে পারতাম না, শুধু শুকনো মুড়ি আর জল খেতাম, শুকনো মুড়ি আর বিস্কুট খেলেই শুধু মুখটা তিতা না টক হয়ে যেত, আর এত বিচ্ছিরিভাবে একটা টক হতো না। হাজমোলার যে হয় বোতলগুলো হয়, পুরো একটা হজমলার বোতল আমি ওই তিন মাসে শেষ করেছি, মানে প্রচণ্ড হজমলা খেয়েছি আমি, মানে দিনে 5-6টা তো খেতামই, মানে সারাক্ষণ তো গা গোলাতো, কী করবো। আর বিস্কুটটা খেয়েছি প্রচুর, কিন্তু খাওয়ার পরে এত বিচ্ছিরিভাবে একটা মুখ তেতো ভাব হয়ে থাকতো, টক ভাব হয়ে থাকতো, যার জন্য আমাকে মানে হজমলা প্রচণ্ড খেতে হতো। তো এই গেল। তারপরে হচ্ছে কি, আমি তরমুজ যেটা বলছি, দুপুরে লাঞ্চেও খেয়েছি তরমুজ, সকালে ব্রেকফাস্টেও খেয়েছি তরমুজ, তারপরে রাতে ডিনারেও খেয়েছি তরমুজ, এমনও হয়েছে মানে আমি সারা দিনটা তরমুজ খেয়ে আছি। তরমুজটা একটা জল জাতীয় খাবার, তো ওটা খেলে পেট এমনি ভার হয়ে যায়, তো ওটা খেতাম। এইবার একটা কথা বলি, আমার বমি কেন হয়নি? আমার যে পরিমাণে গা গোলাতো, আমি যদি বাড়িতে থাকতাম আমি শিওর আমি বমি করে করে ক্লান্ত হয়ে হসপিটাল পুট হয়ে যেতাম। মানে যে পরিমাণের আমার গা গোলাতো, মানে 1 সেকেন্ডের জন্য বমি হতে বাকি আছে, এই রকমই গা গোলানো যেগুলো হয় সেই রকমই গা গোলাতো। তাহলে ভাবো কতটা ভয়ঙ্করভাবে গা গোলাতো। ঠিক বমি হওয়ার 1 সেকেন্ডের আগে যেইভাবে যেই সময়টা গা গোলায়, ওই রকমই গাটা আমার সারা দিন গোলাতো, সারাটা দিন। তো আমাকে ডাক্তার যেটা বলেছিল যে তোমার যখন খেতে কিছু ইচ্ছে করবে না বা গা গোলাচ্ছে দেখছো, খাওয়ার দরকার নেই। প্রথম 3 মাস কেউই খেতে পারে না, খাওয়ার দরকার নেই। যখন দেখছো একটু ঠিক আছে, একটু খেতে পারবে, তখন একটু খেও, সেটা একটুই খেও। তো সত্যি মানে এই জিনিসটার জন্যই না আমার বমিটা হয়নি, কারণ আমি শিওর আমি যদি বাড়িতে থাকতাম, সাধারণত বাড়ির সামনে একটা মেয়ে প্রেগনেন্ট, সে না খেয়ে শুয়ে আছে, ক্লান্ত, দুর্বল, গা গোলান, মানে এটা কেউই বাড়ির লোক সহ্য করবে না, মেনে নিতে পারবে না, বলবে কি পেটে বাচ্চা আছে, না খেয়ে এইভাবে শুয়ে থাকলে হবে, যতই কষ্ট হোক খেতে হবে। আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমার আশেপাশে অনেকেই প্রেগনেন্ট হয়েছে, তো তাদের একই সময় তাদেরকেও দেখলাম। জোর করে খেয়ে কোনো লাভ নেই, আমাকে ডাক্তার এটাই বলেছিল যে তুমি জোর করে কিচ্ছু খাবে না, তত খিদে পাবে তত গা গোলাবে। তো আমাকে ডাক্তার এটা বলেছিল, তো সেই সময় আমি কি করতাম, যখনই দেখছি খিদে পাচ্ছে, গা গোলাচ্ছে প্রচণ্ড, ওই খিদে পেটে আর কিছু খেতাম না আমি, অত কষ্ট করে হজমলা মুখে পুড়ে নিতাম, ওই খিদা পেটে আমি হজমলা খেয়ে নিতাম। তো তোমরা এমনটা কেউ করো না, তোমরা অবশ্যই তোমাদের ডাক্তারের সাথে কথা বলো, কিন্তু আমাকে এটা বলেছিল। তো সেই জন্য আমি কি করতাম, যখনই খিদা পেতো আর খিদা পাওয়া মানে গা গোলাতো, মানে উঁচু পরিমাণের গা গোলাতো, গা তো সারাদিনই গোলায়, তো একটু হাই লেভেলের গা গোলাতো, তো সেই সময়টা যদি একটু একটা দানাও আমি মুখে পড়তাম খাওয়ারের,
সাথে সাথে আমি বমি করে দিতাম। তো ওটাই আমি একটা ভালো কাজ করেছি এখন যেটা মনে হয়। আমি সেটা করতাম না। আমি কি করতাম, খিদে আমি একদম দুর্বল হয়ে যেতাম, মানে ওই সময়টা স্বাভাবিক একটা খিদে পাচ্ছে, গা গোলাচ্ছে, মানে কতটা দুর্বল হয়ে যায় মানুষ, একদম দুর্বল হয়ে পড়ে থাকতাম। তারপরে ঠিক খিদেটা একটু কমলো, মানে একটু কমলো, তখন গা গোলানোটাও একটু কমলো, ঠিক সেই মুহূর্তে একটু আমার কাছে সবসময় কাটা হয়ে রেডি থাকতো, আমার বর কেটে দিত, একদম রেডি থাকতো বিছানাতেই। আমার বিছানার এক সাইডে থাকতো বিস্কুট প্যাকেট, এক সাইডে থাকতো মুড়ির টিন, ছোট্ট একটা মুড়ির টিন ছিল সেটা, আর এক সাইডে থাকতো হজমোলা, আর এক সাইডে কিছু না কিছু একটা খাওয়ার থাকতো, সব সময় থাকতো। তোমার দাদাভাই অফিসে থাকতো, ও কেটে ফেটে একদম রেডি করে দিয়ে যেত, আমি সারাটা দিন যেন শুয়ে থাকতাম, সারাটা দিন এত দুর্বল লাগতো। তো যাই হোক, তখন তখন কি করতাম, যখনই দেখছি একটু গা গোলানোটা কমেছে তখনই তরমুজটা খেয়ে নিতাম, বা মুড়ি এক মুঠো খেয়ে জল খেয়ে নিতাম, এক দু মুঠো মুড়ি খেয়ে, হ্যাঁ মুড়িও খেতাম ঠিকই, সেটা এক দু মুঠোর বেশি নয়, মুড়ি খেয়ে নিতাম, তারপরে একটু তরমুজ খেয়ে নিলাম, তারপরে জল খেয়ে শুয়ে পড়লাম, ব্যাস ওইটা আমার খাওয়া হয়ে গেল। এটাই আমি করতাম, যার জন্য আমার বমিটা হয়নি, নয়তো আমারও সবার মতো বমি হতো। তো এই জন্যই হয়তো আমার বমিটা হয়নি। কিন্তু বিশ্বাস করো, আমার পুরো প্রেগনেন্সিতে আমি একবারও বমি করিনি, একবারও নয়। কিন্তু আমি যে পরিমাণে গা গোলাতো, মানে সাধারণত আমি ঘরে থাকলে হয়তো আমি বমি করে করে শেষ হয়ে যেতাম। ওই 3টে মাসে না আমার কাউকে প্রয়োজন ছিল, বাড়ির কাউকে একটু হেল্প করে দেওয়ার জন্য। যথেষ্ট তোমাদের দাদাভাই করেছে, কিন্তু ওই যে রান্নাটুকু ও সেটাও বলতো ও এসে করে নেবে, মানে ও অফিস থেকে আসবে 2:30টার দিকে 3টের দিকে, তখন এসে সে রান্না করে খাবে। একটা স্বাভাবিক, আমারও কেমন কষ্ট লাগতো যে বেচারা সারাটা দিন খেটে খেটে আসবে, সেই ভোর 4টা থেকে ওঠে খেটে খেটে আসবে, তো ভাত করবে। আমি কি কষ্ট করে যে উঠে ভাতটা বসাতাম ওই 3 মাসে। আমার গ্যাসে শুধু একটাই গ্যাস জ্বলেছে, এক বেলায় রান্না হয়েছে, সেটা ভাত হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, টমেটো সেদ্ধ হয়েছে, আর কিচ্ছু হয়নি। আমি ডাল সেদ্ধর গন্ধ নিতে পারতাম না। ওই যে আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ আর ভাতটা হতো, ওটা আমি খেতাম না, ওটা ওর আমার হাজবেন্ডই খেত। ও অনেক কষ্ট করেই, মানে সত্যি বলছি, আমারও যে কষ্টটা হতো ওর, মানে ও কষ্ট হতো সেটা বলতো না। আর তোমাদের দাদা হয় না এরকম টাইপের, মানে ওই এটা না হলে খাবো না, ওটা না হলে খাবো না, এরকম টাইপের নয়। ও যা পাবে যা দেবে, কিছু নাও যদি দাও দুপুরে, শুধু মুড়ি খেয়ে নেবে, মানে এরকম টাইপের একজন মানুষ। তো যার জন্য আমার প্রবলেম হতো না। কিন্তু আমি চেষ্টা করতাম যে কিছুটা একটা বানিয়ে দিই মানুষটাকে, সকালে বানাতে পারি না, রাত্রে সন্ধ্যেবেলা ও এসে বানায়, দুপুরে অন্তত মানুষটা খেটে আসবে, কিছু অন্তত বানাই। তো ওই ভাতটাই আমি কষ্ট করে কোনোরকম চালটা ধুয়ে বসিয়ে আবার শুয়ে পড়তাম। আবার আধ ঘন্টা পর গিয়ে দেখতাম, চালটা অনেকক্ষণ ধরে ফুটতো যদিও, অনেকক্ষণ পর গিয়ে দেখতাম যে হ্যাঁ ভাতটা হয়েছে। তো ব্যাস এটাই করতাম। এমনও হয়েছে আমি ভাত বসিয়েছি 2টার সময়, ও আসে 2:30টার সময়, ও এসে ভাতটা গড়িয়েছে, ভাত ফ্যানের গন্ধও নিতে পারতাম না, এই প্রবলেমগুলো হতো। একাদিন কি করতাম, ও তো আলাদা খেত, ও আমি ওর সামনেও খেতাম না, ও আমার সামনে খেত, ওই খাবার দেখলেই আমার গা গোলাতো। সেই জন্য ও অফিস থেকে এলো, একটু যে আমার সাথে কথা বলবে, আমি কথার উত্তর দিতে পারতাম না, আমার গা গোলাতো। আমি কথা যদি উত্তর দিতে যাই, আমি দৌড়ে গিয়ে বেসিনের কাছে চলে যাই, মনে হচ্ছে বমি হবে বমি হবে, কিন্তু বমি হতো না, যেহেতু পেটে কিছু নেই তাই বমি হওয়ার কোনো চান্স নেই। কিন্তু ডাক্তারও বলতো বমিটা হওয়া খারাপ। তো যাই হোক, তখন তারপরে মোটামুটি এইভাবে তো 3টে মাস কষ্টে মষ্টে আমি পেরোলাম। 3 মাস পর্যন্ত আমার প্রচণ্ড প্রবলেম হয়েছে, প্রচণ্ড, এই প্রবলেমগুলো প্রচণ্ড হয়েছে। তারপরে 4 মাসে পড়েছি, বিশ্বাস করো মনে হলো যেন চক্র ঘুরে গেছে, পুরো মানে ম্যাজিক হয়ে গেছে। আমি 4 মাসে যেই পড়েছি আমার সব উড়ে চলে গেছে, কিচ্ছু সিমটম নেই আর, একদম সুস্থ সবল প্রাণী আমি। তবে হ্যাঁ, ওই সকালে যে মর্নিং সিকনেস, যেটা মানে ব্রাশ করার প্রবলেমটা, ওটা কিন্তু আমার চলতো, ওটা আমার এই রিসেন্ট এখনো পর্যন্ত চলেছিল। তো তারপর যাই হোক 4 মাস পড়লাম, 4 মাসে পড়ার পর ধীরে ধীরে একটু একটু খাওয়া শুরু করেছি। ওকে বলতাম, তখন ফোনে দেখতাম এটা খেতে ইচ্ছে করছে, ওটা খেতে ইচ্ছে করছে, ওকে বলতাম, তখন ও একটু একটু করে নিয়ে এসে খেতাম। একটু একটু করে কিছু খেতে ইচ্ছা করতো, ওকে বলতাম, ও নিয়ে আসতো, কিন্তু আমি খেতাম সেই একটু। বেশি খেলে হয়তো মনে হচ্ছে যেন গা গুলিয়ে যাবে, এরকম একটা। সবে মাত্র 3 মাস থেকে 4-এ পড়েছি, যার জন্য ওই প্রবলেমগুলো হতো। 4 মাসে পড়ে আমার কোনো সেভাবে প্রবলেম হয়নি, সব সিমটম গা গোলানো সব উড়ে চলে গেছে। তো ওই একটাই সিমটম ছিল, যেটা ওই আমার করতে পারতাম না, ব্রাশ করতে পারতাম না। তো হ্যাঁ, তাই প্রথম 3 মাস তো এটাই গেল যে আমি কোনো প্রোটিন কিছু খাওয়ার আমার পেটে যায়নি, শুধু ওষুধ গেছে একটা দুটো ওষুধ, হ্যাঁ দুটো ওষুধ গেছে। হ্যাঁ, প্রথম 3 মাসে আমার আরেকটা যেটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে কনস্টিপেশন প্রচণ্ড হয়েছিল। আমি আমার হসপিটালের ডক্টরকে বলেছি যে ডাক্তারবাবু আমার এই প্রবলেমটা হচ্ছে। বলছে কতদিন ছাড়া বাথরুম হচ্ছে? আমি বললাম যে 2 দিন 3 দিন, কোনো সময় 3 দিন হয়ে যাচ্ছে। তখন ডাক্তারবাবু বলছে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, হচ্ছে তো 4 দিন হলেও 5 দিন হলেও হচ্ছে তো, প্রবলেম তো হচ্ছে না, কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। ব্যাস বলে দিল, আমি বাড়ি চলে এলাম। তো তারপর সত্যি বলছি, কোনো ওষুধ খাওয়ার আমার দরকার পড়েনি। ধীরে ধীরে দেখছি না ওটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। কারণ প্রথম 3 মাস তো আমি খাওয়ারই কিছু খেতাম না, খাওয়ারটা খেলে তবে না বাথরুমটা তৈরি হবে। তো সেটাই যে আমার খাওয়ারই ঠিক মতো খেতাম না। তারপর 2-3 দিন পর বাথরুম হওয়াটা স্বাভাবিক। আর কনস্টিপেশনটা ওটা সাধারণত সবারই হয়, প্রথম 3 মাস বা শেষের 3 মাসের দিকে হয়। তো আমার ওইটা ভীষণ হতো। তো ওই প্রথম 3 মাসে এই প্রবলেমগুলো হতো। তারপর যে 4 মাসে পড়েছি ধীরে ধীরে না সব ঠিক হয়ে গেছিলো। তারপর কোনো প্রবলেম হয়নি। তাই ওষুধ আমি বেশি খাইনি, আমার ওষুধ খাওয়ার বেশি মানে দরকার পড়েনি। এরপর বাড়ি চলে এলাম। তো বাড়ি চলে আসার পর একদম মানে আমি সুস্থ, কোনো কিচ্ছু প্রবলেম নেই, আমি একদম স্ট্রং। আমাকে কেউ দেখলে বলবেন আমি প্রেগনেন্ট। কিন্তু সকালে উঠে যে ব্রাশ করার প্রবলেমটা ওটা কন্টিনিউ চলতো। এবার আসি সেকেন্ড ট্রাইমিস্টারে, যেটা এখন চলছে আমার। ফার্স্ট ট্রাইমিস্টারের এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে জানালাম। সেকেন্ড ট্রাইমিস্টারে সত্যি বলছি, মানে ঠাকুরের কাছে আমার অশেষ কৃপা, এটা ধন্যবাদ জানাবো না কি করবো, আমার মুখের কোনো ভাষা নেই।
আমার না কোনো প্রবলেম হয়নি, আমার কোনো প্রবলেম মানে এখনও পর্যন্ত একটা প্রবলেম হচ্ছে, বাট ওটাকে প্রবলেম বলা যায় না, কারণ প্রেগনেন্সিতে কিছু তো প্রবলেম থাকা উচিত, তো সেটা যেমন হচ্ছে। কিন্তু বাকি আমি সাধারণত অন্যের মুখে যা যা শুনেছি সেগুলো সত্যি ভগবান আমাকে এখনও পর্যন্ত দেয়নি। এটার জন্য মানে আমি অনেক অনেক ধন্যবাদ ঠাকুরকে। তো পরবর্তীকালে অবশ্য আমি আশাও রাখিনি যে হবে না, হতে পারে, বাট এখন পর্যন্ত আমি এখন একদম ঠিকঠাক আছি। তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি দুধটা একদমই খেতে পারছি না, মানে আমি 4 মাসের পর থেকে, 3 মাস তো খাইনি, 4 মাসে যখন একদম শেষের দিকে পড়ি তখন বাড়িতে এসেছিলাম, 1-2 বার আমি দুধ খেয়েছি। তারপর থেকে না ধীরে ধীরে দুধটা আমি আর একদমই খেতে পারতাম না, মানে খেতে পারতাম না বলতে খেয়ে নিতাম, খেলেই মিনিমাম 3-4 ঘন্টা আমার আর খিদে পেতো না, 3-4 ঘন্টা পেটটা ফুলে ফুলে থাকতো, অস্বস্তি করতো, যার জন্য দুধটা আমি খাওয়া বন্ধ করে দিলাম। তো ওটা হচ্ছে আমি 5 মাসের কথা বলছি, 5 মাসে জাস্ট শুরু হয়েছি তখনকার কথা বলছি। আর ডিম সেদ্ধ আমাকে বলেছিল ডিম সিদ্ধ খাওয়ার কথা, আমি ডিম সিদ্ধ খেতে পারতাম না। তো ডিম সিদ্ধ এখনও পর্যন্ত খেলে যেন আমার গন্ধ গন্ধ লাগে, চেষ্টা করি খাওয়ার, বাট এখন তো 6 মাস চলছে, মানে একদম সেকেন্ড ট্রাইমেস্টারের শেষ মাসটা চলছে, এখনকার কথাই বলি, যে প্রথম 5 মাস 4 মাস তো কোনো প্রথম 4 মাস 5 মাস তো কোনো প্রবলেম হয়নি। তো মোটামুটি ঠিকঠাকই আছি আমি, ওই দুধটা খাওয়ার প্রবলেম হচ্ছে, আর বাকি প্রবলেম যেটা ওই ডিমটা একটু একটু গন্ধ স্মেলের প্রবলেম হচ্ছিল, এখন ধীরে ধীরে আমি খাওয়ার চেষ্টা করছি, বাট খাচ্ছি আমি একটু একটু খাওয়ার চেষ্টা করছি। এই যে ব্রাশ করার প্রবলেমটা ছিল, এখন আমার 6 মাস চলছে, এই রিসেন্ট আমি 3টে সপ্তাহ কি 2টো সপ্তাহ দেখছি আমার ওটা চলে গেছে, আমি আর ওই প্রবলেমটা হচ্ছে না, এখন আমি ব্রাশ করতে পারছি মোটামুটি ভালোভাবেই। তো যাই হোক, এটা এই একটা প্রবলেম গেছে। তো এখন একটা নতুন প্রবলেম যেটা শুরু হয়েছে, যেটা বললাম প্রবলেম বলতে এটা আশা করি আরও বাড়বে আমার, বাট এই প্রবলেমটা হচ্ছে আমি এই যে বসে আছি 5 মিনিট কোথাও আমি ঠিকমতো দাঁড়াতে পারি না, 5 মিনিট বসতে পারি না, এই একটা প্রবলেম হচ্ছে আমার শিরের এইখানটাতে, মানে এটা তো শির মাঝখানে মাঝখানে 2 সাইডে যে পিঠ, এই পিঠের ঠিক এই সাইডটা, মানে পিঠের এই জিনিসটাতে আমার ভীষণ মানে জানি না ব্যথা করছে না যন্ত্রণা হচ্ছে, মাকে যখন টিপতে বলি, মাকে যে কোথায় আমি টিপতে বলবো, মানে যেখানেই টিপছে মনে হচ্ছে না এখানে না ওখানে, মানে কোথায় যে যন্ত্রণাটা হচ্ছে আমি নিজেও জানি না, কিন্তু প্রচণ্ড শিরের যন্ত্রণা হতো, মানে শির বা কোমর নয়, শির এই মাঝে ঠিক 2 সাইডে যে পিঠটা, ওই একটা সাইডে ডান সাইডের পিঠটাতে আমার প্রচণ্ড ব্যথা হয়, প্রচণ্ড, মানে ওই 5 মিনিট পর আমি খেতেও মানুষের 5 মিনিট অন্তত সময় লাগে, ওই যে 5 মিনিট বসে আমি খাবো তাতেও প্রবলেম হচ্ছে, উঠে একটু জাস্ট একটু মা ঘষে দিলে ঠিক হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। যে যন্ত্রণাটা শুরু হয়েছে, যতক্ষণ না আমাকে টিপে দেওয়া হবে বা যতক্ষণ একটু দাবাই করা হবে তো চলতেই থাকবে, তুমি এরপর হাঁটো চলো শুয়ো যাই পারে করো না কেন তোমার ওইটা হবে। তো মানে যতক্ষণ না টিপে একটু ব্যথাটা কমানো যায়, তো যার জন্য যখনই দেখি একটু যন্ত্রণা হচ্ছে তখন মাকে বললাম একটু টিপে দাও, নয়তো চলতেই থাকবে, একটু টিপে দিলে ঠিক হয়ে যায়। খাওয়া দাওয়ার ব্যাপারে তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছি, আমাকে আমার ডাক্তার কোনো কিছুতে বারণ করেনি, আমি সব কিছুই খাই, এই হচ্ছে কথা। তো যাই হোক, তোমাদের সাথে আপাতত সেকেন্ড ট্রাইমেস্টার পর্যন্ত শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্সগুলো, আমার প্রবলেমগুলো। আশা করছি তোমাদের কারোর সাথে হয়তো মিলবে, কারোর সাথে হয়তো মিলবে না। তো যাই হোক, তোমাদের কার কার কী প্রবলেম হয়েছিল প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার শুনে কিন্তু অবশ্যই ভালো লাগবে যে কার কার কী প্রবলেম হয়েছিল। তো আমার তো এই প্রবলেমগুলো হয়েছিল, বাস এই গেল আমার এক্সপিরিয়েন্স। আবার দেখি পরের 3 মাস মানে থার্ড ট্রাইমেস্টারে আমার কী কী প্রবলেম হয় সেটা অবশ্য পরে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।